আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নুরুন নাহার সুমনা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, যশোর সংস্কৃতির আতুরঘর। যশোরে মাটি গুণীজন শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের জন্ম দিয়েছে। এই ধারাকে আবার সচল করতে হবে, তরুণদের বইয়ের কাছে ও সংস্কৃতির কাছে ফিরিয়ে আনতে হবে। তিনি গতকাল যশোর শিল্পকলা একাডেমি, যশোর ইনস্টিটিউট, পাবলিক লাইব্রেরি ও টাউন হল ক্লাব পরিদর্শন করেন এবং সাংবাদিক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, সংস্কৃতি ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। তাই পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সচল ও আধুনিক করতে হবে। বর্তমান প্রজন্মকে পাঠাগারমুখী করতে আমাদের পরিকল্পনা দ্রুতই বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, বিগত 20 বছরেরও বেশি সময় ধরে আমরা আমাদের সংস্কৃতিতে কিছুটা পিছিয়ে পড়েছি। আমরা চাই আবার নতুন করে সেই সব পিছিয়ে পড়া কাজকে এগিয়ে নিতে। জ্ঞান চর্চার উপর গুরুত্ব আরোপ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, আমরা চাই পাঠাগার শুধু বইয়ের ঘর না থাকুক, এটি হোক জ্ঞান চর্চা, সৃজনশীলতা ও সংলাপের কেন্দ্র। শিল্পকলা একাডেমি হোক তরুণ শিল্পীদের মঞ্চ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউল স্টালিন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, জেলা পরিষদের প্রশাসক দেলার হোসেন খোকন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক AZM সালেক, সহসভাপতি সানোয়ার খান আলম দুলু, কার্যনির্বাহী সদস্য আনিসুজ্জামান পিন্টু সহ স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি একটি আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন পাওয়ার প্ল্যান্ট হওয়ায় এর যন্ত্রপাতিও অত্যাধুনিক। তাই কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি অজুহাতে যেন কেন্দ্রটি বারবার শাটডাউন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি গতকাল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হলে দক্ষতা, দায়িত্বশীলতা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের বিকল্প নেই। দেশে বিদ্যুতের চাহিদা পূরণে এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এই এলাকার মানুষের যথেষ্ট অবদান রয়েছে। এজন্য বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার পাশাপাশি স্থানীয় মানুষের কল্যাণে কাজ করতে হবে। এখন এখানকার মানুষ যাতে বিদ্যুৎ কেন্দ্রের সুফল ভোগ করতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিচালক রমানাথ পূজারী ও ব্যবস্থাপক তরিকুল ইসলাম সহ তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী পুরো বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখেন এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নিজেদের স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজকে সংগ্রামে নামতে হয় এবং শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়। তরুণ যুবকদের হাত ধরেই দেশে পরিবর্তন ঘটবে উল্লেখ করে তিনি সেই সংগ্রামে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গতকাল খুলনা মহানগরীর 19 নম্বর ওয়ার্ড অফিসে একটি বেসরকারি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। সিটি কর্পোরেশনের প্রশাসক খুলনাকে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন শহর বিনির্মাণে তরুণদের সহযোগিতা কামনা করেন এবং মাদক প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিত্বে নাগরিক ফোরামের মহাসচিব ও রূপান্তরী নির্বাহী পরিচালক সহ সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। গণশিক্ষা কার্যক্রমে এক সমন্বয় সভা গতকাল যশোরের অভয়নগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল এতে প্রধান অতিথি ছিলেন। গণশিক্ষা কার্যক্রমে ফিল্ড সুপারভাইজারের সভাপতিত্বে উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর মহানদী বাজার থেকে কাশিমনগর পর্যন্ত 6 কিলোমিটার সড়ক সংস্কার কাজ গতকাল শুরু হয়েছে। সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী প্রকৌশলী জেলা জামায়াত ইসলামী নায়েবে আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 3 কোটি টাকা ব্যয়ে এই সংস্কার কাজ বাস্তবায়ন করেন। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল যশোরের অভয়নগর উপজেলার তালতলা বাজারে একটি কমিউনিটি সেন্টারে 37টি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। সংস্থার কর্মকর্তা, উপকারভোগী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 24 লাখ টাকা মূল্যের মাদক এবং অবৈধ মালামাল জব্দ করেছে। আটককৃত মালামাল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলায় গতকাল পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। বাঘটিয়া ও চলিশা গ্রামে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসের খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে ডুবে সাইম ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলার খবর, ক্রিকেট।
খুলনা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খানজাহান আলী প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গতকালের সেমিফাইনাল খেলায় হান্টার বয়েজ একাদশ 1 উইকেটে পশ্চিম শিরোমণি তরুণ সমাজ একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সাতপুর মাঠে এসপিএল 8 দলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় নওয়াবেকি সাবা ওরিয়ন্স ক্রিকেট একাডেমি 93 রানে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। ফুটবল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কালিদাসপুর মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় কদমতলা স্পোর্টিং ক্লাব 3-2 গোলে নকশিকাঁথা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।